শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের নগদ প্রবাহ বিবরণী অধ্যায়টুকু। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করে এসেছি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের পদ্ধতি, যেটি ছিল প্রত্যক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। আজকে আমরা জানব পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ তৈরি, এবং বিগত বছরগুলোতে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী অঙ্কগুলোতে বেশি আসতে দেখা গিয়েছে। সেজন্য আজকে পুরো ক্লাসটুকু মনোযোগ দিয়ে করার জন্য অনুরোধ করা হচ্ছে। নগদ প্রবাহ বিবরণী তিনটা শিরোনামের মধ্যে ব্যবসা পরিচালন সংক্রান্ত যে কার্যাবলী শিরোনামটি তৈরি করা হয় সেটা একটু জটিল। ব্যবসা পরিচালনা সংক্রান্ত কার্যাবলী নগদ প্রবাহ নির্ণয় করার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। অন্য দুটো শিরোনাম অর্থাৎ বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ এবং অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, এই দুটো একই রকম ভাবে প্রস্তুত করা হয়ে থাকে। আজকে আমরা জানবো পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী তৈরি করার গুরুত্বপূর্ণ বিষয়গুলি। পরোক্ষ পদ্ধতিতে নিট আয়ের সাথে বর্তমান বছরে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিবর্তন এবং অনগদ দফা সমন্বয় করা হয়, যার মাধ্যমে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়। এই পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার বেশ কিছু ধাপ রয়েছে, যা আজকে আলোচনা করা হবে। বিশদ আয় সারাংশ থেকে প্রাপ্ত নিট আয়ের সাথে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিবর্তনগুলো সমন্বয় করতে হয় নগদ প্রবাহ বিবরণী তৈরি করার সময়, যা আজকে আলোচনা করা হচ্ছে। এখানে তিনটি ছক করা হয়েছে, যেখানে চলতি সম্পদ ও দায় একটি কলামে লেখা হয়েছে। এরপরে নিট আয়ের সাথে যোগ করতে হবে, অর্থাৎ যদি সেটা চলতি সম্পদ বা চলতি দায় হয়ে থাকে তাহলে নিট আয়ের সাথে আমরা কোনগুলি যোগ করব এবং নিট আয় থেকে কি কি হলে বিয়োগ করব তা আমরা আলোচনা করব। প্রথমটা দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব বা দেনাদার, যেটা আমরা জানি চলতি সম্পদ। তো প্রাপ্য হিসাব যদি হ্রাস পেয়ে থাকে তাহলে নিট আয়ের সাথে যোগ করতে হবে, এবং প্রাপ্য হিসাব যদি বৃদ্ধি পেয়ে থাকে বছর শেষে তাহলে নিট আয় থেকে বিয়োগ করতে হবে। মূলত ধারে বিক্রয়ের মাধ্যমেই প্রাপ্য হিসাব সৃষ্টি হয়, যার ফলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়। দেনাদার যদি নগদ টাকা পরিশোধ করে তাহলে কারবারে নগদ টাকা বৃদ্ধি পায় এবং দেনাদার কমে যায়। সেজন্য প্রতিষ্ঠানে আন্তঃপ্রবাহ হয়, যার কারণে নিট আয়ের সাথে প্রাপ্য হিসাব হ্রাস হলে যোগ করা হয়ে থাকে। একইভাবে যদি দেনাদার আমাদের প্রতিষ্ঠানে টাকা পরিশোধ না করে থাকে তাহলে কিন্তু কোনো প্রকার আন্তঃপ্রবাহ হয় না, যার ফলে নগদ টাকা বৃদ্ধি পায় না। সেজন্যই বৃদ্ধি পেলে যেহেতু নগদ টাকা কারবারে আসে না, সেজন্য নিট আয় থেকে বিয়োগ করে দেখাতে হয়। এর পরেরটি হচ্ছে মজুদ পণ্য। মজুদ পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানে মজুদ পণ্যের সংখ্যা বৃদ্ধি পায়, যার ফলে নগদ বহিঃপ্রবাহ হয়। সেজন্য মজুদ পণ্য যদি বৃদ্ধি পেয়ে থাকে নিট আয় থেকে আমরা মজুদ পণ্য বৃদ্ধি পেলে বিয়োগ করে দেখাবো। একইভাবে মজুদ পণ্য যখন বিক্রি করা হয় তখন প্রতিষ্ঠানে মজুদ পণ্য কমে যায় এবং নগদ টাকা আসে, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ হয়। যদি আমরা দেখি মজুদ পণ্য হ্রাস পেয়েছে তাহলে নিট আয়ের সাথে যোগ করে দেখাতে হবে। এর পরেরটি হচ্ছে অগ্রিম খরচ। অগ্রিম খরচ যখন বৃদ্ধি পায় একটি প্রতিষ্ঠানে তখন প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ চলে যায়, অর্থাৎ বহিঃপ্রবাহ হয়। সেজন্যই নিট আয় থেকে বিয়োগ করে দেখানো হচ্ছে। যদি অগ্রিম খরচ হ্রাস পায় তাহলে প্রতিষ্ঠানের উক্ত ব্যয়ের টাকা পরিশোধ করতে হয় না, কারণ ওই ব্যয় যথারীতি পরিশোধ করা হয়েছে, অর্থাৎ এর মাধ্যমে প্রতিষ্ঠানে আন্তঃপ্রবাহ হয়ে থাকে, যার ফলে হ্রাস হলে প্রতিষ্ঠানের নিট আয়ের সাথে অগ্রিম খরচ যোগ করে দেখাতে হয়। এরপরেরটি হচ্ছে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব। ধারে মাল ক্রয়ের মাধ্যমেই পাওনাদার সৃষ্টি হচ্ছে। পাওনাদারকে নগদ পরিশোধ করার ফলে নগদ বহিঃপ্রবাহ হয়, তাই পাওনাদার হ্রাস পেলে নিট আয় থেকে বিয়োগ করে দেখাতে হয়। কিন্তু যখন ধারে ক্রয় করা হচ্ছে তখন প্রতিষ্ঠানের পাওনাদারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাওয়ার ফলে নগদ অর্থ যাচ্ছে না, তাই প্রদেয় হিসাব বৃদ্ধি পেলে নিট আয়ের সাথে আমাদের যোগ করে দেখাতে হবে। কারণ পাওনাদারকে নগদ টাকা পরিশোধ না করা হলে নগদ টাকা সঞ্চয় হয় এবং এতে প্রতিষ্ঠানের আন্তঃপ্রবাহ বিবেচনা করা হয়ে থাকে। সর্বশেষটি হচ্ছে বকেয়া খরচ। বকেয়া খরচ পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ টাকা চলে যায় এবং নগদের বহিঃপ্রবাহ হয়। সেজন্য বকেয়া খরচ হ্রাস পেলে নিট আয় থেকে বিয়োগ করে দেখাতে হয় এবং
বকেয়া খরচ পরিশোধ না করা হলে প্রতিষ্ঠানের খরচ বাড়বে এবং প্রতিষ্ঠানের নগদ অর্থ যা রয়েছে তা সঞ্চয় করা হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের নগদ টাকার আন্তঃপ্রবাহ হবে। সেই বিবেচনায় বকেয়া খরচ যখন বৃদ্ধি পায় তখন নিট আয়ের সাথে যোগ করে দেখানো হয়। তাহলে প্রাপ্য হিসাব, মজুত পণ্য এবং অগ্রিম খরচ, এই তিনটি হচ্ছে চলতি সম্পদ, এবং প্রদেয় হিসাব ও বকেয়া খরচ এ দুটি হচ্ছে চলতি দায়। প্রাপ্য হিসাব, মজুত পণ্য এবং অগ্রিম খরচ যখন বৃদ্ধি পায় তখন নিট আয় থেকে আমাদের বিয়োগ করে দেখাতে হবে, এবং প্রদেয় খরচ হিসাব ও বকেয়া খরচ হিসাব যখন বৃদ্ধি পাবে তখন নিট আয়ের সাথে যোগ করে দেখাতে হবে। এখন আমরা জানবো দ্বিতীয়টি, বিশদ আয় সারাংশ থেকে প্রাপ্ত নিট আয়ের সাথে অনগদ লেনদেনগুলো সমন্বয় করা। এখানে অনগদ লেনদেনগুলো হচ্ছে অবচয়, অবলোপন, সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, সম্পদ বিক্রয়জনিত লাভ। অবচয় ও অবলোপন নিট আয়ের সাথে সবচেয়ে বেশি সমন্বয় করা হয় এমন অনগদ আইটেম। পরিচালন থেকে নগদ প্রবাহ নির্ণয় করার জন্য নিট আয়ের সাথে অবচয়কে এবং অবলোপনকে অবশ্যই যোগ করতে হবে, কারণ নিট আয় নির্ণয় করার পূর্বে যে অবচয় খরচ ছিল বা অবলোপন খরচ ছিল তা বাদ দেয়া হয়েছিল, কিন্তু এ দুটির জন্য কোনো নগদ প্রবাহ হয়নি। তাই নিট আয়কে নগদ ভিত্তিতে রূপান্তরের জন্য আমাদের অবশ্যই নিট আয়ের সাথে অবচয়ের সমন্বয় করে যোগ করতে হবে। একইভাবে অবলোপনের ক্ষেত্রেও নিট আয়ের সাথে যোগ করতে হবে। এর পরের দুটি হচ্ছে সম্পদ বিক্রয়জনিত ক্ষতি এবং সম্পদ বিক্রয়জনিত লাভ। নিট আয়ের সাথে স্থায়ী সম্পদ বিক্রয়ে লাভ হলে বা ক্ষতি হলে তা জড়িত থাকে। সম্পদ বিক্রয়ে লাভ বা ক্ষতি বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম হিসেবে গণ্য করা হয়, তাই ব্যবসা পরিচালন সংক্রান্ত কার্যক্রমে নগদ প্রবাহ নির্ণয়ের সময় নিট আয়ের সাথে সমন্বয় করতে হবে। সম্পত্তি বিক্রয়জনিত লাভ হয়ে থাকলে আমরা তা নিট আয় থেকে বাদ দিয়ে দেখাবো, এবং সম্পদ বিক্রয়জনিত যদি ক্ষতি হয়ে থাকে তাহলে আমরা তা নিট আয়ের সাথে যোগ করে দেখাবো। এবং সর্বশেষ ধাপটি হচ্ছে প্রদেয় আয়কর এবং অনগদ প্রাপ্তি। কোম্পানি প্রদেয় আয়কর পরিশোধ করলে নগদ টাকার পরিমাণ কমে যায়, যার ফলে প্রতিষ্ঠানে বহিঃপ্রবাহ হয়। এজন্য প্রদেয় আয়কর হ্রাস পেলে বিয়োগ করতে হয়, এবং প্রদেয় আয়করের পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন যোগ করতে হয়। এর পরেরটি হচ্ছে অনগদ প্রাপ্তি, অর্থাৎ এই সকল প্রাপ্তিগুলো আমরা বিশদ আয় সারাংশ তৈরি করার সময় আয় হিসাবে যোগ করে দেখিয়েছি, কিন্তু বাস্তবে নগদ টাকা এগুলো থেকে পাওয়া যায় না। এজন্য এই সকল প্রাপ্তিকে নগদ প্রবাহ বিবরণী তৈরি করার সময় বিয়োগ করে দেখাতে হবে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহতে। এর কিছু উদাহরণ হচ্ছে প্রাপ্ত বার্তা, উত্তোলনের সুদ ইত্যাদি। এখন আমরা একটা অঙ্কের সাহায্যে জানবো কিভাবে পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ তৈরি করতে হয়। অঙ্কটি হচ্ছে দি একমি লিমিটেড এর বিশদ আয় বিবরণী থেকে দেখা যাচ্ছে 2013 সালে নিট আয় দেয়া রয়েছে 1,32,000 টাকা। চলতি অর্থ বছরে প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে 10,000 টাকা, মজুত পণ্য হ্রাস পেয়েছে 6,000 টাকা এবং প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে 12,000 টাকা। প্রথমেই আমাদের একটা ছক টানতে হবে। সেই ছকটি হচ্ছে যে কোম্পানি বা যে প্রতিষ্ঠানে তৈরি করা হচ্ছে সেই প্রতিষ্ঠানের নাম থাকতে হবে। এখানে দি একমি লিমিটেড করা হচ্ছে, সেজন্য সেই প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে। এরপরে যেহেতু পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ শুধুমাত্র তৈরি করা হচ্ছে, কিন্তু পরোক্ষ পদ্ধতিতে বিনিয়োগ এবং অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম আসে, সেজন্য এটিকে আংশিক নগদ প্রবাহ বিবরণী লেখা হয়েছে। এরপরে চলতি হিসাবকালের জন্য হিসাবটি তাই চলতি হিসাবকালের জন্য লেখা হয়েছে। এরপর তিনটি ছক করা হয়েছে, হাতের বাঁ সাইডে বিবরণ, এরপরে টাকা এবং সর্বশেষটি মোট টাকার পরিমাণ লেখার জন্য টাকার কলাম করা হয়েছে। প্রথমে আমাদের লিখে নিতে হবে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ লেখার পর নিট আয় দিয়ে অঙ্ক শুরু করতে হবে। প্রশ্নে নিট আয়ের পরিমাণ দেয়াই রয়েছে 1,32,000 টাকা, এবং এই 1,32,000 টাকার সাথে চলতি সম্পদ, চলতি দায়, প্রদেয় আয়কর এবং অনগতি প্রাপ্তি থাকলে আমাদের সেগুলো সমন্বয় করতে হবে। তাই প্রথমে নিট আয় লিখতে হবে। নিট আয় লেখার পর এর সাথে চলতি সম্পদ, চলতি দায়, অনগদ লেনদেন এগুলো সমন্বয় করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি চলতি অর্থ বছরে প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে 10,000 টাকা।
প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে অর্থাৎ পাওনাদার বৃদ্ধি পেয়েছে অর্থাৎ চলতি দায় বৃদ্ধি পেয়েছে। ধারে মাল ক্রয় করা হয় যখন তখন পাওনাদার সৃষ্টি হয় এবং পাওনাদারকে যদি প্রতিষ্ঠানটা নগদ টাকা পরিশোধ না করে থাকে তাহলে প্রতিষ্ঠানের জন্য নগদ টাকা সঞ্চয় হয়। এই জন্য যেহেতু প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে সেই জন্য আমরা নিট আয়ের সাথে যোগ করে দেখাবো, কারণ প্রদেয় হিসাবের বৃদ্ধি পাওয়ার ফলে নগদ টাকাটুকু প্রতিষ্ঠানে সঞ্চয় করা হচ্ছে। তাই ছকে প্রথমে নিট আয়ের পরিমাণ লেখা হয়েছে ১,৩২,০০০ টাকা এবং এরপরে নিট আয়কে নিট নগদ প্রবাহে রূপান্তরের জন্য সমন্বয় লিখে সমন্বয়গুলো লেখা হয়েছে। প্রথমটি ছিল প্রদেয় হিসাবে বৃদ্ধি। প্রদেয় হিসাব বৃদ্ধি পাওয়ার ফলে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যায়নি, যার কারণে প্রতিষ্ঠানে নগদ টাকা এখনো সঞ্চয় থাকার কারণে আমরা ১০,০০০ টাকা যোগ করে দেখাচ্ছি। এরপরে প্রশ্নে বলা রয়েছে মজুদ পণ্য হ্রাস পেয়েছে ৬,০০০ টাকা, অর্থাৎ চলতি সম্পদ হ্রাস পেয়েছে ৬,০০০ টাকা। মজুদ পণ্য বিক্রির মাধ্যমেই কিন্তু মজুদ পণ্য প্রতিষ্ঠানে হ্রাস পায় এবং মজুদ পণ্য হ্রাস পাওয়া মানে প্রতিষ্ঠানে নগদ টাকার আগমন ঘটা। যেহেতু মজুদ পণ্য প্রতিষ্ঠানে কমে গিয়েছে এবং আন্তঃপ্রবাহ হয়েছে অর্থাৎ নগদ টাকা এসেছে, সেজন্য আমরা এটা নগদ প্রবাহ বিবরণী নিট আয়ের সাথে যোগ করে দেখাবো। এর পরেরটা হচ্ছে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে ১২,০০০ টাকা। প্রাপ্য হিসাব বৃদ্ধি তখনই হয় যখন ধারে বিক্রয় করা হয় এবং ধারে বিক্রয়ের মাধ্যমে এর পরিমাণ বেড়ে গিয়েছে, যার ফলে প্রতিষ্ঠানে দেনাদার বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়নি, যার ফলে নিট আয় থেকে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেলে মাইনাস করে দেখাতে হয়। তাই মজুদ পণ্য হ্রাস প্রশ্নে বলা ছিল ৬,০০০ টাকা, তাই আমরা প্লাস করেছি এবং প্রশ্নে প্রাপ্য হিসাব বৃদ্ধি বলা আছে সেজন্য দেনাদার বৃদ্ধি পেয়েছে কিন্তু নগদ টাকা বৃদ্ধি পায়নি, তাই আমরা ১২,০০০ টাকা মাইনাস করে দেখাবো। এরপর ১০,০০০ টাকার সাথে ৬,০০০ টাকা যোগ করব এবং ১২,০০০ টাকা মাইনাস করব। করার পর পরিমাণ বের হয়েছে টোটাল ৪,০০০ টাকা। যেহেতু প্রশ্নে আর কোনো হিসাব দেয়া নেই তাই আমরা অঙ্কটা এখানেই শেষ করব। ১,৩২,০০০ টাকার সাথে ৪,০০০ টাকা যোগ করে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বের হয়েছে ১,৩৬,০০০ টাকা। ১,৩৬,০০০ টাকার নিচে ডাবল যে টেনে আমাদের অঙ্কটি শেষ করতে হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ক্লাস জুড়ে থাকার জন্য। আজকের ক্লাস এই পর্যন্তই।